সুপ্রিয় দর্শক, স্বাগত একাত্তর মঞ্চে। সাথে আছি আমি নূর সাফাজুল হাজ। রাজনীতিতে এখন বড় আলোচনা রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয় নির্বাচন কমিশন গঠন। একটি দলনিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্ব শর্ত। 90-এর পরে 8টি নির্বাচন কমিশনের মধ্যে 4টি কমিশন নিয়েই বড় ধরনের বিতর্ক আমরা দেখেছি। প্রধানমন্ত্রী নানা সময়ে বলছেন তিনি কোনো রকম প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। রাজনৈতিক দলগুলো দাবি তুলেছে নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন জরুরি এবং সেখানে রাষ্ট্রপতির ভূমিকা আশা করছেন তারা। আর 2 মাসেরও কম সময়ের মধ্যে শেষ হতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। এই অল্প সময়ের মধ্যে আইন করে নির্বাচন কমিশন গঠন করা সম্ভব নয়, ইতিমধ্যেই বলেছেন আইনমন্ত্রী। তাহলে প্রশ্ন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠিত হবে কিভাবে? এখানে বলা হচ্ছে বরাবরের মতো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, কিন্তু আমরা দেখছি এর আগেও সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই প্রশ্নটি যে সার্চ কমিটি আসলে কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে। আরেকটি প্রশ্ন, দেশে 6 ধাপে তৃণমূলের সবচেয়ে বড় নির্বাচন ইউনিয়ন পরিষদ যেটি চলছে নির্বাচনগুলো, সেখানে 3 ধাপের নির্বাচন শেষ হয়েছে। সেটির অভিজ্ঞতা কি? সেখানে ক্ষমতাসীন দলসহ বিরোধী রাজনৈতিক দলগুলো কী ভূমিকা নিয়েছে? রাজনৈতিক দলই নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন। তাদের কাছে নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ নাকি ক্ষমতা গুরুত্বপূর্ণ? এই প্রশ্ন নিয়েই আজকে আমরা মুখোমুখি হচ্ছি একাত্তর মঞ্চে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব হাসানুল হক ইনু, মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং একই সাথে তিনি সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল। আছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম, মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তিনি সাবেক আইন বিষয়ক সম্পাদক, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার এবং রাজনীতি পর্যবেক্ষক। আপনাদের 3 জনকে স্বাগত জানাতে চাই। আমি শুরুতেই জনাব হাসানুল হক ইনু, মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে যেতে চাই। যেহেতু আজকে আপনারা সংলাপে বসেছেন রাষ্ট্রপতির সাথে, ফলে আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা সংলাপ শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন 5 বছর পর পর নির্বাচন কমিশন গঠন করতে গিয়ে বিব্রত হতে যেন না হয়, তাই ইসি গঠনে আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইন প্রণয়নে রাষ্ট্রপতির ভূমিকা আপনারা চেয়েছেন। আমার প্রশ্নটি হচ্ছে, আইন জরুরি বটে, কিন্তু ভারতে তো আইন নেই, সেখানে তো বিব্রত হতে হয় না। ফলে বাংলাদেশে আসলে আইন কতটা প্রসঙ্গ আর কতটা রাজনীতি প্রসঙ্গ, বিশেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে? ধন্যবাদ। সংবিধানে যেহেতু একটা নির্দেশনা আছে, সুতরাং সংবিধানের প্রয়োজনীয় আইন কানুনগুলো তৈরি করাটা গণতন্ত্রের জন্য একটা মঙ্গলজনক প্রক্রিয়া। সেই অর্থে আইনি কাঠামোটা করা দরকার। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেহেতু রাজনৈতিক অঙ্গন, তার বাইরের অঙ্গন, গণমাধ্যমের অঙ্গন সবাই একটা আইনি কাঠামো গঠন করার তাগিদ অনুভব করছেন ইদানিং কালে, সেহেতু তাহলে সংবিধানের নির্দেশই যখন আছে তখন করবেন না কেন? তৃতীয়ত, সেই জন্য আমি আনুষ্ঠানিক লিখিত প্রস্তাবনায় মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি যে আপনি আপনার রাষ্ট্রপতির ভূমিকাটাকে কাজে লাগিয়ে সংবিধানের অনুচ্ছেদটা বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় নির্দেশ, পরামর্শ এবং উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন, যাতে তাই আইন কাঠামো হয়। তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে বহু দেশে আইন কাঠামো আছে, আইন কাঠামো নাই, নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে। সুতরাং আইন কাঠামো হলেই যে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো নিশ্চয়তা আছে কি? আমার কথাটা হচ্ছে তার নিশ্চয়তা নাই। কারণ নির্বাচন কমিশনটা চালাবে তো প্রতিটি মানুষ। অনুসন্ধান কমিটির মধ্য দিয়ে যে মানুষগুলো এখানে আইনি কাঠামোর মধ্য দিয়ে তো একই মানুষগুলো কিছু দায়িত্ব নেবে। সুতরাং সেই মানুষগুলো যদি সততার প্রতীক না হয়, মেরুদণ্ড সোজা না থাকে,
এবং পারিপার্শ্বিক প্রশাসন যদি আইনানুগ না চলে এবং বাইরের হামলা অব্যাহত থাকে, তাহলে যে কোনো পৃথিবীর নির্বাচন কমিশন ভালো নির্বাচন উপহার দিতে পারবে না। সুতরাং নিরপেক্ষ নির্বাচন বা একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার একমাত্র শর্ত নির্বাচন কমিশন না, এর সঙ্গে আরো কয়েকটি পদক্ষেপ দরকার। আরো কতগুলো বিষয় যুক্ত রয়েছে, কিন্তু আমি আবারও একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হলো, ইদানিং কালে যখন নাগরিক সমাজ গণমাধ্যমে আইনের বিষয়টি উঠে আসলো, আপনারাও বলছেন বটে, কিন্তু এত সময় ধরে প্রায় 48 বছর ধরে বা 48 বছরের বেশি সময় ধরে সংবিধানে কিন্তু এই নির্দেশনাটি রয়েছে। আপনারা কেন সংসদে এই আলোচনাটি করেননি? প্রায় 2.5 বছরের উপরে সময় চলে গেল এই মেয়াদেও। এটা আপনি এই প্রশ্নটা করেছেন, সেই জন্য আমি বলছি যে সমগ্র রাজনৈতিক উন্নয়নের একটা দৃষ্টিভঙ্গির ঘাটতি আছে। আমিও তার অংশ, এবং 350 জন মাননীয় সংসদ সদস্যদের কাছে এখন পর্যন্ত খোদ সরকার সহ এটি আইনি কাঠামো তৈরি করার যেরকম তাগিদ নাই, তেমনি যারা অবস্থান করছেন সেটা সংসদে করুক অথবা বাইরে করুক, তাদেরও তেমন তাগিদ নাই। কিন্তু আমি যে প্রশ্নটা করব যে আইনি কাঠামোটা জরুরি দরকার আছে, কিন্তু আইনি কাঠামো না হলে নির্বাচন কমিশন ভালো নির্বাচন দিতে পারবে না, এই কথাটা সঠিক না। ভারতে যখন দিচ্ছে এখানে কেন পারবে না? আর এখানে আপনি যেটা বললেন যে এখানে 8টা নির্বাচন হয়ে গেছে, তার ভিতরে 4টি ছাড়া সবগুলোই বিতর্কিত, আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো যে আপনি যদি খেয়াল করেন যে 91 সালের নির্বাচন, 96 সালের ভোট, 1 সালের ভোট, 8 সালের ভোট, এই 4টে ভোট যিনি পরাজিত হয়েছেন তিনি নির্বাচনী ফল প্রত্যাখ্যান করেছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের তদারকিটাকে প্রশ্নবিদ্ধ করেছেন। নির্বাচন কমিশনকে যারা সাহায্য করেছে, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরও পক্ষপাতিত্বের দোষে তাদেরকে অভিযুক্ত, অর্থাৎ হারলে হচ্ছে খারাপ নির্বাচন কমিশন, জিতলে ভালো নির্বাচন কমিশন। সুতরাং 91 থেকে আজও, তার মানে আপনি মনে করছেন আইন, প্রতিষ্ঠান এবং একই সাথে রাজনৈতিক দলের মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। আমি যদি এই সুযোগে মাননীয় মন্ত্রী আপনার কাছে আসবো একটু পরে, যেহেতু ডক্টর এম সাখাওয়াত হোসেন আছেন আমাদের সাথে, সাবেক নির্বাচন কমিশনার, এবং নির্বাচন তার বিষয় এবং এটি নিয়ে তিনি গবেষণাও করেছেন। আমি একটি প্রথমে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, সেটি হলো যে আসলে বাংলাদেশে এতদিনের অভিজ্ঞতায় আপনি কি দেখেন? এখানে আইন জরুরি বটে, অতি অবশ্যই জরুরি, কিন্তু আইন কতটা সমস্যা, রাজনীতি কতটা সমস্যা একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে? ধন্যবাদ। যদি আপনি আমাকে একটু সময় দেন, আমি একটা প্রশ্নের উত্তর দিব, এবং এই প্রশ্নটা প্রায় আপনারা অনেকেই করেন এবং অনেকেই নানান রকম উত্তর দেন। সেটা হচ্ছে, ভারতে আইন নেই, সেখানে ভালো নির্বাচন হয় কিভাবে? দেখুন, ভারতের সাথে বাংলাদেশের তুলনা অনেকাংশে করাটা ঠিক নয়। ভারত একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র, এবং বাংলাদেশ কিন্তু ফেডারেল কাঠামোর রাষ্ট্র নয়, একক রাষ্ট্র। তার মানে সকল কর্তৃত্ব বাংলাদেশের সেন্টারে নিয়োজিত। ভারতে যে নির্বাচন কমিশন আছে এটা অনেকটা ডিসেন্ট্রালাইজড কাঠামো, কারণ প্রত্যেকটি রাষ্ট্রে তার একজন সিইও থাকেন, এবং সিইওর দায়িত্ব ওই রাজ্যের মধ্যে যে নির্বাচনটি পরিচালনা করা, এবং পরিচালনা করা হচ্ছে আপনার সেন্ট্রাল যে ইলেকশন কমিশন আছে তার নীতি মোতাবেক। এই যে এই 26টি, প্রথমত 28টি যে রাষ্ট্র এবং ফেডারেল তাদের যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু দিল্লির ইলেকশন কমিশনের ইলেকশনটা করে না, সেখানেই করে আপনার এই সিইও যাদেরকে নিয়োজিত করা হয়। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের এখানে একক কাঠামোর রাষ্ট্র হওয়ার কারণে এই জায়গাতে যে যাদের দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনটা অনুষ্ঠিত করায়, তারাও কিন্তু সেন্ট্রালি আপনার কমান্ডেড বাই দি গভর্নমেন্ট। কিন্তু আপনি যে ভারতে দেখেন, এত বড় রাষ্ট্র, এত বড় বড় রাজ্য, সেখানে কিন্তু যারা নির্বাচন পরিচালনা করেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড আদার, তারা আপনার সিভিল সার্ভিসের, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের হলেও তারা কিন্তু রাজ্যে নিয়োজিত। তো কাজেই সেখানে চেক অ্যান্ড ব্যালেন্সের অনেকগুলো ব্যাপার আছে, এবং ওটার যদি আমি বিস্তারিত কথা বলতে চাই অনেক সময় লাগবে। ওই ইলেকশন কমিশন এবং ইলেকশন প্রসেস এত বিস্তারিত যে সেখানে আপনি এই ধরনের নির্বাচনে কারচুপি করা বা অন্য কিছু করা খুব ডিফিকাল্ট। তার উপরে রয়েছে আপনার ভিজিলেন্স, তার মানে যে কোর্ট,
আপনারা দেখেছেন অনেক সময় যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করতে যে তারা ঠিক মতো পরিচালনা করতে পারছে না। যাই হোক, ইন্ডিয়ার তুলনা করতে গেলে আমাকে না, কিন্তু প্রশ্নটি ডক্টর এম শাখাওয়াত হোসেন প্রশ্নটি এই কারণে তুলেছি যে সেখানেও সংবিধানের 324 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের আমি শেষ করছি জি, ওখানেও কিন্তু একটা আইন আছে এবং এটা নিয়ে প্রায় 14টি আইন কমিশনে বলা হয়েছে আইন তৈরি করার জন্য। জি, আর ওখানেও ইদানিং ইলেকশন কমিশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। জি, 14টি লাস্ট যে আইন কমিশন বসেছিল সেখানেও তারা বলেছে যে আইন করার কথা। এমনকি ইলেকশন কমিশনে যারা আগে ছিল তারা কিন্তু বলছে কলেজিয়াম তৈরি করুন, কিন্তু এটা পলিটিক্যাল ডিসিশনের কারণে ইন্ডিয়াতেও একই অবস্থা। তার মানে সেখানেও আইন করার দাবি উঠছে এবং এটা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এটা ডিসিশন। জি, তো তার মানে হচ্ছে যে সেখানেও এই আইন করার দাবিটি উঠেছে। উপমহাদেশে একমাত্র ইন্ডিয়া এবং বাংলাদেশ ছাড়া সেই আইন সব দেশেই আছে। এবং আরেকটি কথা যেটা, সেই আইনের মধ্যে কিন্তু পার্লামেন্ট ইনভলভ। রাষ্ট্রপতির শুধুমাত্র কাজ হচ্ছে যেই নামগুলো পাঠাবে সেই নামগুলো উনি নিয়োগ করবেন, কিন্তু ফাইনাল ডিসিশন ইজ টেকেন ইন দি পার্লামেন্ট, যেখানে প্রধানমন্ত্রী থাকেন, যেখানে অপোজিশন লিডাররা থাকেন। কাজেই একটা কনসেনসাসের মাধ্যমে তৈরি হয়। এখন কথা হচ্ছে, আপনি জিজ্ঞেস করলেন বোধ হয় যে আমার অবজারভেশন নির্বাচন কমিশন কেন কাজ করতে পারে না বাংলাদেশে। আমার মনে হয় হাসানুল্লাহ কিনু সাহেব, তিনি একজন অত্যন্ত বিজ্ঞ আপনার পলিটিশিয়ান এবং তিনি একটি দল পরিচালনা করেন। আমার সাথে ওনার অনেক এইসব ব্যাপারে অনেক আলোচনা হয়েছে আমি যখন ইলেকশন কমিশনে ছিলাম। এবং ব্যাপারটা হলো এই যে বাংলাদেশে নির্বাচন কমিশন একা ইলেকশন করতে পারে না। যেমনটা বললাম যে দিস ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রালাইজড গভর্নমেন্ট। এইখানে প্রতিটি যাদের দিয়ে নির্বাচন করানো হয় সেই আমলা এবং ল এনফোর্সিং এজেন্সি, তাদেরকে যদি ইলেকশন কমিশন শক্তভাবে পরিচালিত করতে না পারে, দেয়ার ইজ এ টেন্ডেন্সি দ্যাট দে গো উইথ দি গভর্নমেন্ট। এটা তো ফ্যাক্ট। আপনি ডক্টর এম শাখাওয়াত হোসেন, আপনি যদি এইখানে আমাকে একটু সুযোগ দেন, আপনি এখন যে বক্তব্যটি হাজির করলেন, আমি যদি এইখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার অ্যাডভোকেট সমর রেজাউল করিম মাননীয় মন্ত্রী, আপনার কাছে যদি আসি, যদি নির্বাচন কমিশন আসলেই স্বাধীনভাবে কাজ না করতে পারে তাহলে দেয়ার ইজ এ টেন্ডেন্সি যে ক্ষমতাসীন দল দ্বারা সে প্রভাবিত হয়। আপনি কি দেখেন? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচকদেরকে। আমার পূর্বে যে দুজন কথা বলেছেন, রাজনীতির অভিজ্ঞতা তাদের অনেক বেশি সমৃদ্ধ আমার চেয়ে। আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমার অবজারভেশনটা হচ্ছে, যদি কেউ মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে চায় তাকে আপনি জোর করে দাঁড় করাতে পারবেন না। কেউ আজ্ঞাবহ হয়ে যায় তার পছন্দের দলের প্রতি, কেউ আজ্ঞাবহ হয়ে যায় কে তাকে ক্ষতি করতে পারবে বিভিন্ন প্রবণতা থেকে, কিন্তু সবাই কিন্তু ক্ষতি করার ক্ষমতাও রাখে না। ধরুন, বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত আইন নাই, এই কথাটা কিন্তু সঠিক না। আপনার উপজেলা নির্বাচনে আইন, রাষ্ট্রপতি নির্বাচনে আইন, জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আইন, ইউনিয়ন পরিষদ মেয়র মেম্বার সমস্ত আইন আছে। সীমানা কিভাবে নির্ধারিত হবে, ভোটার লিস্ট কিভাবে হবে, জাতীয় পরিচয় পত্র কিভাবে হবে, কোয়ালিফিকেশন কি থাকতে হবে, তার বিরুদ্ধে অ্যাপিল কোথায় হবে, স্ক্রুটিনি কার কাছ থেকে হবে, সমস্ত আইন আছে। একটা আইনের সংকট আছে, যেটা সংবিধানের 118 অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ করিবেন। এখন ল্যাঙ্গুয়েজটাকে তো রাষ্ট্রপতি নিয়োগ করবেন। তো সেই ক্ষেত্রে এটা ধরুন এইবারে যারা কমিশনে আছে এদের কেউ কিন্তু রিকুইজিট কোয়ালিফিকেশন নাই এ কথা কেউ বলবে না। তাদের পূর্বে এমন খুব বিতর্কিত কোনো ভূমিকা ছিল এমন কথাও কেউ বলবেন না। এখন দায়িত্ব পালনের ক্ষেত্রে ওরা কতটা সফল হচ্ছেন না সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আমি আজ কয়েকদিন টক শোতে দেখছি অনেকে আলোচনা করতেছেন এবং বলতেছেন বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত কোনো আইন নাই। দে আর অ্যাবসলিউটলি রং। সমস্ত আইন আছে এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। শুধু নিয়োগের জায়গাটায় বিধানাবলী সাপেক্ষে নিয়োগ করা। এখন বিধানাবলী ধরো একটা হলো, এটা তো আর এইরকম মাননীয় মন্ত্রী, আপনি তাহলে একটু পরিষ্কার করবেন। যে কথাটা হচ্ছে সেটি হচ্ছে যে সংবিধানের 118 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যেই আইনের মাধ্যমে কমিশন গঠন করবেন সেই আইনটি নেই।
এটি কি আপনি একমত কিনা? আপনি যতগুলো বললেন সবই আছে, কিন্তু নিয়োগের অথরিটিটা উনি যে প্রক্রিয়াটা যতক্ষণ আইন না হয় উনি যেটা করছেন সেটাও সংবিধান অনুযায়ী করছেন, কিন্তু আইনটি তো নেই মাননীয় মন্ত্রী। আইনটা নেই, আইনটা তো এটা নিয়ে তো আর কোনো আলোচনার অবকাশ নাই যে আইন আছে, কথা তো আমরা কেউ বলছি না, তিনজন কেউ না। আইন নাই, ধরুন একটা আইন হলো, আমি একটু কাল্পনিক ভাবে কথা বলছি, যে একটা আইনই তৈরি হলো, আইন হওয়ার পরে এটা তো আর অন্য চাকরিতে লোক নেওয়ার বিজ্ঞাপনের মতো দেওয়া যাবে না যে কমিশনার কে কে হতে চান দরখাস্ত করেন যেভাবে চাকরিতে, সেরকম হবে না। রিকুইজিট কোয়ালিফিকেশন থাকতে হবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি আইনে এমন হয় যে তাদের প্রসঙ্গে ডিবেট হবে পার্লামেন্টে ডিবেট হতে পারে। এখন এ পর্যন্ত যত নিয়োগ হয়েছে চিফ ইলেকশন কমিশনার ব্রিগেডিয়ার সাকাত সাহেব সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিতর্কের ঊর্ধ্বের লোকরা হয়েছে। আমাদের দেশে কিন্তু বিচারপতি সাদেক সাহেবের নেতৃত্বে একটা কমিশন ছিল যখন মাগুরার ঘটনা ঘটেছে। বিচারপতি রৌফ সাহেবের সময় যে ঘটনা ঘটেছে তিনি কিন্তু বিচারপতি ছিলেন। বিচারপতি এম এ আজিজ সাহেব তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি, তার সময় একটা কমিশন ছিল। হুদা সাহেবের নেতৃত্বে একটা কমিশন ছিল, এই সাকাওয়াত সাহেবরা ছিলেন, এর পূর্বে রকিল হক সাহেবরা, যারাই আসছেন এদের কারো কম্পিটেন্সি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন কখনই ওঠে নাই। এখন ওনার যে এইডিং ফোর্স, ধরেন স্থানীয় পর্যায়ে যারা অফিসার থাকবেন, ল এনফোর্সিং এজেন্সি থাকবেন, আর্মির লোকরা থাকতে পারে সাহায্য করার জন্য, তাদের ভিতরে যদি কেউ দায়িত্বশীল জায়গায় দায়িত্ব পালন না করে থাকেন, সেক্ষেত্রে বিরোধী দলেরও কিন্তু একটা মনিটরিং ভূমিকা থাকে, সরকারি দলেরও একটি মহানুভবতার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এই ব্যর্থতার কারণে কিন্তু টোটাল ইলেকশনের যে কজন কমিশনার, একজন চিফ ইলেকশন কমিশন, এদেরকেই সবাই তুলোধনা করতেছেন আজ কয়েকদিন, কিন্তু এরাই তো সবকিছু, যেটা ব্রিগেডিয়ার সাকাওয়াত বলছেন, ইনু ভাই বলছেন, এরা এককভাবে না। সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, রাজনৈতিক মানসিকতারও পরিবর্তন যদি না হয়, তাহলে আমি একটা আইন করি 5 জন কমিশনারকে দিলাম, চিফ ইলেকশন কমিশনারকে, ওনারা কি অন্য জগৎ থেকে আসবেন এবং ভোট কেন্দ্রে কি ওনারা ডিউটি করবেন? তাহলে একই প্রশ্ন আপনিও তুলছেন যে আইন জরুরি বটে, কিন্তু তার সাথে দৃষ্টিভঙ্গি না বদলালে আসলে গ্রহণযোগ্য নির্বাচন একটি চ্যালেঞ্জেরই বিষয়। আমরা আবারও বিস্তারিত আলোচনায় ফিরছি, এটা ছোট্ট বিরতির পর। থাকুন ৭১ মঞ্চে। আবারও ফিরে এলাম ৭১ মঞ্চে। আমরা আলোচনা করছি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইন এবং রাজনীতি দুটোর দায় কোথায় কতটা। আমরা যদি আবারও ডক্টর এম সাখাওয়াত হোসেন আপনার কাছে আসি, এই যে শুধুমাত্র 5 জন নির্বাচন কমিশনারের যেই বডি, কেবল তাদের হাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা ভীষণ কঠিন, কিংবা প্রায় চ্যালেঞ্জের মধ্যে সবসময় তারা পড়ছেন, বিতর্কের মধ্যে পড়ছেন। তাহলে প্রশ্নটি কি গোটা নির্বাচনী ব্যবস্থা কি ঢেলে সাজানোর, যেখানে রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়েই আসলে কি আমাদের ভাবতে হবে? দেখুন, প্রথমত আমি একটি কথা বলি, বহু দেশে আপনার 5 জন নির্বাচন কমিশনার থাকে না। ডিপেন্ডস অন যে ওই দেশটির পরিধি কত বড়। আপনি ভারতের মতো নির্বাচন কমিশনে সেন্ট্রালি 3 জন। আপনি বলতে পারেন যে ডিসেন্ট্রালাইজ তাদের সিইওরা আছে। শিওর, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা যে টিওইটি করে এসেছিলাম, এখানে এখন 10 জন রিজিওনাল অফিসার আছে, রিজিওনাল অফিসার এবং সিনিয়র অফিসার অফ দি ইলেকশন কমিশন। আমরা কিন্তু তাদেরকে যথাযথভাবে এখন পর্যন্ত তাদেরকে ব্যবহার করিনি। আমরা এখনো বলতে গেলে এক ধরনের আমলা নির্ভরতার মধ্যে আছি। এখানে কোনো বাধ্যবাধকতা নাই, যেমন আপনি জাতীয় সংসদ নির্বাচনে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে ডিসিকেই আপনার রিটার্নিং অফিসার করতে হবে, বা সুপারিনটেন্ডেন্ট পুলিশকেই আপনার এই দায়িত্ব দিতে হবে। কোথাও কোনো আইনের মধ্যে বাধ্যবাধকতা নেই। আমি যদি আইনকে ঠিক মতো পড়ে থাকি এই 5 বছর, আমি কিন্তু বহুবার বলেছি যে আমরা রিটায়ার্ড জাজকে কেন রিটার্নিং অফিসার করি না। ওটার একমাত্র কারণ হলো যে ডিসিদের হাতে কিছু আপনার লজিস্টিক থাকে, সেই লজিস্টিকটা ব্যবহার। কিন্তু এখন দেশের যে অবস্থা বা যে এখন আছে, সেই লজিস্টিক ডিসিরা দেবেন, যোগান দেবেন, কিন্তু রিটার্নিং অফিসার আমরা যে কাউকে করতে পারি। তো এই জায়গাতে একটা বড় পরিবর্তনের দরকার আছে। পুলিশের বা যে ল এনফোর্সিং এজেন্সি আমাদের যেভাবে আছে, সেইভাবে আমরা কিন্তু তাদেরকে ওইভাবে নিয়োগ করে তাদেরকে রেসপন্সিবিলিটিটা ওইভাবে করি না। কারণ আপনি চিন্তা করেন যে আমি পুলিশ ডিপ্লয় করে রেখে দিলাম, কিন্তু আমি জানি না যে যশোরের আপনার ধরুন কনস্টিটিউশন নাম্বার 1 বা কনস্টিটিউশন নাম্বার 2, 3, 4, এখানে কে রেসপন্সিবল, হু ইজ রেসপন্সিবল ফর ল এনফোর্সিং এজেন্সিজ।
শুধুমাত্র আপনি বলতে পারেন যে ওই একজন ডিসি কুমিল্লাতে এখন 14টি বোধহয়, আমার মনে হয় রেজাউল করিম সাহেব আমাকে একটু কারেকশন দেবেন, আমার মুখস্থ নেই, বোধহয় 14টি আপনার, আচ্ছা ভিতরে এত কথা বললে তো বড় মুশকিল হয়ে যায়। কুমিল্লাতে বোধহয় সবচেয়ে বেশি কনস্টিটিউন্সি আছে এখন পর্যন্ত, আমার মনে হয় ওয়ান অফ দি লার্জেস্ট আই উড সে। তো সেই 14টি বা 15টি বা 13টি বা 12টি একজন রিটার্নিং অফিসারকে দিয়ে আমরা ইলেকশনটা করাচ্ছি। হোয়াই? আমার প্রশ্ন হচ্ছে সেখানে আমি 3 জন রিটার্নিং অফিসার করতে পারি, 4 জন করতে পারি। ভারতে যেটা করে প্রতিটি কনস্টিটিউন্সির জন্য একজন করে রিটার্নিং অফিসার। তো আপনি অনেকগুলো আইনের মধ্যে আপনাকে ইলেকশন কমিশনকে অনেক লিওয়ে দেওয়া আছে, যেটা রেজাউল সাহেব বলেন, আমি জানি না কারা বলে যে আইন নেই। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আইন আছে, এবং আইনগুলো যে আমরা যে আরপিওটা 1 বছর ধরে যে সংশোধন করলাম ওনাদের সবাইকে নিয়ে, সেখানে কোনো ফাঁক ফোকর রাখা হয় না। যেসব ফাঁক ফোকর রাখা হয়েছিল সেগুলোকেও আমরা রেকমেন্ড করে আসছি যে এগুলোকে বন্ধ করে। কিন্তু ব্যবস্থা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কোনো ত্রুটি নেই, আছে কিছু কিছু সমস্যা আছে, ত্রুটি নেই। এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ইন্টারপ্রিটেশন বাই দি ইলেকশন কমিশন। এখন আপনি 5 জন লোক লাগালে শক্তিশালী হবে কেন? একজনকে দিয়েও তো ইলেকশন কমিশন বড় বড় ইলেকশন হচ্ছে। সংখ্যা দিয়ে নয়, সংখ্যা হচ্ছে যে আপনার দায়িত্ব হচ্ছে আইনটি প্রয়োগ করা সঠিকভাবে। আমি বহু বছর থেকে লিখছি, এক মিনিট, আমি বহু বছর থেকে লিখছি যে আমাদের কোনো কমপ্লেইন ম্যানুয়াল নেই। একজন যে কমপ্লেইন করবে সে কিভাবে কমপ্লেইন করবে? ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলে বলে আমি জানি না, আমার কাছে কোনো কমপ্লেইন আসে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা যে এত বড় একটা সিকিউরিটি ফোর্স, about 6 to 7 লাখ সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করি, এর বেসিসটা কি? ওয়ার ইজ দ্য ম্যানুয়াল? কাকে আপনি রেসপন্সিবল করছেন? হু ইজ রেসপন্সিবল? যে এক জায়গায় একটা ভোট কেন্দ্র দখল হলো, সেটার রেসপন্সিবিলিটি শুধুমাত্র যে ওখানকার প্রিসাইডিং অফিসার তার নয়। দি জেন্টলম্যান হু ইজ টেকিং মানি ফ্রম মি, তাকে ডিপ্লয় করা হয়েছে 25 দিন যিনি টিএডিএ নিচ্ছেন, হি ইজ রেসপন্সিবল অর নট? এই জিনিসগুলো আমাদের ম্যানুয়াল নেই, এই ম্যানুয়াল গুলো তৈরি করা দরকার। আচ্ছা, এইখানে অভাব আছে। জি, আপনার এইটুকু পয়েন্ট যদি আমি নেই এবং আবারও মাননীয় সংসদ সদস্য জনাব হাসানুল হক আপনার কাছে যাই, এই যে ডক্টর এম সাখাওয়াত হোসেন যতগুলো পর্যবেক্ষণ দিলেন, আইন যা আছে সেগুলোর প্রয়োগ নেই, এবং গোটা নির্বাচনী ব্যবস্থাপনার সাথে যারাই যুক্ত যেই পর্যায়ের, তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হয় না, এবং অভিযোগ ম্যানুয়ালটাও নেই, এইগুলো কি আপনারা রাজনীতিবিদ হিসেবে বিবেচনায় নিয়েছেন? দেখুন, জেনারেল সাহেব যে কথাগুলো বলেছে এগুলো যুক্তিযুক্ত। উনি মূল কথাটা যেটা বলেছেন, বা রেজাউল সাহেব যে মূল কথাটা বলেছেন, যে নির্বাচন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন কানুনের কোনো ঘাটতি তেমন নেই। আরপিও যেটা ছিল সেটা শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পরে যে সংস্কার হয়েছে, এবং জেনারেল সাহেব যখন দায়িত্বে ছিলেন তখন দীর্ঘদিন রাজনৈতিক দলরা অংশগ্রহণ করে কিন্তু ফাঁক ফোকরগুলো বন্ধ করা হয়েছে। আরো কিছু ছোটখাটো ব্যাপারটা উনি উল্লেখ করলেন, চমৎকার। আমার কথাটা অন্য জায়গায়। আইন কানুন তো আছে, খালি কমিশন গঠন করার একটা বিধান, সেটা না হলেও নির্বাচন করার জন্য কিন্তু আইন আছে। এই আইনে আরো কিছু ঘাটতি, সেটাকেও আমরা ফাঁক ফোকর বন্ধ করতে পারবো। আমার প্রশ্নটাও অন্য। বাংলাদেশে 91 সালের পর থেকে যে নির্বাচনগুলো হলো, ধরেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 8 সাল পর্যন্ত হলো, তাই না? জি। এই যে নির্বাচনগুলো 8 সাল পর্যন্ত হলো, তাহলে নির্বাচন কমিশনও দায়িত্ব পালন করলেন, প্রশাসনও দায়িত্ব পালন করলেন। নির্বাচনে যিনি হারলেন তিনি নির্বাচনী ফলটা প্রত্যাখ্যান করে দিলেন এবং পরের দিন থেকে চলে গেলেন। অর্থাৎ এটা 91 সালে, আমি বিস্তারিত যাচ্ছি না, যে যিনি হারছেন তিনি ফল প্রত্যাখ্যান করেছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আপনি যদি গণমাধ্যমের রিপোর্ট দেখেন, সাধারণ জনগণের রিপোর্ট দেখেন, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনগুলোকে মোটামুটি গ্রহণযোগ্যভাবে বিবেচনা করেছে। কিন্তু পরাজিত নিকট প্রতিদ্বন্দ্বী যখন প্রত্যাখ্যান করে দেয়, যখন সংসদকে যখন অচল করে দেয়, তখন পুরো জিনিসটা ভেস্তে যায়। এইটা আমি বলতে চাচ্ছি। কেন? তার মানে আমি নির্বাচন কমিশন ভালো করে করলাম, ব্রিগেডিয়ার সাহেবের কথা অনুযায়ী সব ফাঁক ফোকর বন্ধ করে দিলাম, কমিশনের আইন তৈরি করে দিলাম,
এটা করলেও যথেষ্ট না বাংলাদেশে, এই জন্যে যে বাংলাদেশে মৌলিক কিছু মীমাংসিত বিষয় নিয়ে ঐক্যমত্য নাই। এই ঐক্যমত্য না থাকার কারণে, আমি শেষ করে নিই, ঐক্যমত্য না থাকার কারণে আপনি ভালো নির্বাচন উপহার দিলেও কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি পাচ্ছেন না, আপনি সংঘর্ষের রাজনীতি দেখছেন। সুতরাং নির্বাচনী ব্যবস্থাকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করছেন হেরে গেলে, তখন তাহলে নির্বাচন কমিশন এখন 96 সালে বেগম খালেদা জিয়া হারছেন, উনি প্রশ্নবিদ্ধ করেছেন। আর তার আগে শেখ হাসিনা হেরেছেন বা আমরা হেরেছি, আমরা বলেছি না আমি ফল মানি না। 8 সালে হেরে গেছি, ফল মানি না। এখন আমি সংক্ষেপে এই কথাটা বলি, এইটা যে মৌলিক বিষয় কি, মৌলিক বিষয় সংবিধানের 4 নীতি, মৌলিক বিষয় মুক্তিযুদ্ধ, মৌলিক বিষয় হচ্ছে যুদ্ধ অপরাধের বিচার, মৌলিক বিষয় বড় বড় খুনের হত্যার মামলার বিচার, মৌলিক বিষয় হচ্ছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু। আমি মোটা জায়গায় কয়েকটা কথা বললাম, অবশ্যই এগুলি মৌলিক বিষয় মাননীয় সংসদ সদস্য, কিন্তু 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 আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 26শে মার্চ। আজকে এত বছর 26শে মার্চ স্বাধীনতা পালন করছি। আরেকজন সরাসরি বলছেন মুজিব বলে কিছু নাই, আরেকজন বলছেন যুদ্ধ অপরাধের বিচার আমি করছি, আরেকজন যুদ্ধ অপরাধের গলায় ফুলের মালা দিয়ে তাকে মহিমান নৃত্য করছেন। এই মৌলিক বিষয়ে যতক্ষণ ঐক্যমত্য না হবে, শুধু নির্বাচনে ঐক্যমত্য করে কোনো সমাধান বাংলাদেশে হবে না। আমি সেজন্য বলবো যে ভালো নির্বাচনের জন্য যে ফাঁক ফোকর বন্ধ করেন, মৌলিক বিষয়ে ঐক্যমত্য অর্জন করেন, তবেই বাংলাদেশ শান্তির পথে যাবে। আচ্ছা, তার মানে হলো মাননীয় সংসদ সদস্য আপনি বলছেন যে মৌল নীতিগুলো যেগুলোর উপর বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিংবা দাঁড়িয়েছিল, সেগুলোতে যদি আমরা ঐক্যমতে না আসতে পারি রাজনীতিতে, তাহলে আসলে শুধু নির্বাচনী ব্যবস্থা আমাদের শান্তি আসবে না বলে আপনার একটি পর্যবেক্ষণ। আমি একটু মাননীয় মন্ত্রীর মন্তব্য নেব, যদি অনুমতি দেন। আমি বিরতি থেকে ফিরে এসে আপনার মন্তব্য নিতে চাই। আসছি ছোট্ট বিরতির পর। ৭১ মঞ্চের সাথে থাকুন। আবারও ফিরে এলাম ৭১ মঞ্চে। নির্বাচন বিষয়ে আলোচনার একেবারেই শেষ পর্যায়ে। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, আপনার কাছে যদি আসি, যেটি বিরতির আগে জনাব হাসানুল হক ইনু বলছিলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস, আদর্শ এবং ৭২-এর সংবিধানও যদি বলি যে আমাদের মূলনীতি, সেই প্রশ্নে ঐক্য নাই রাজনৈতিক দলগুলোতে, কিংবা বড় দুই দলের মধ্যে বিরোধ রয়েছে দুই মেরুতে। এটি যদি বাধা হয় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের, এমনকি নির্বাচনের গ্রহণযোগ্যতারও, সেটি আপনি হয়তো বলবেন। কিন্তু আমার প্রশ্নটি অন্য জায়গায়। এখন যে তৃণমূলের নির্বাচনগুলো হচ্ছে, সেগুলো তো আপনারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন এবং মূলত ক্ষমতাসীন দলই নির্বাচন করছে। সেইখানে কেন ৩ ধাপের যেটি নির্বাচন হলো, ৬৬ জন সেখানে নিহত হওয়ার সংবাদ রয়েছে সহিংসতায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৭৬ জন নির্বাচিত হয়েছে। ফলে এটিও কি কোনো ভালো লক্ষণ? রাজনীতির দায় যেটা পলিটিক্যাল একাডেমিক কথা যদি বলতে যাই, তাহলে রাজনীতির গুণগত পরিবর্তন এবং সৃজনশীলতা, এটা কিন্তু রাজনীতিতে খুবই প্রয়োজন। যেটাকে আমি শুরুতে বলছিলাম যে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ধরুন, যখন খারাপ একটা পরিস্থিতিতে বিএনপি সরকারের অধীনে নির্বাচনে কোনো কনফিডেন্স নাই, তখন কিন্তু কেয়ারটেকারের ডিমান্ড হলো। কেয়ারটেকার গভর্নমেন্ট আসতো, যেটা ইনু ভাই বললেন যে কম্পারেটিভলি তারা ভালো করতেছিল। একটা সময় দেখা গেল যে কেয়ারটেকার গভর্নমেন্টের অফিসিয়ালি চিফ কে হবেন, সেটা নিয়ে যখন বিতর্ক হলো, আইনসঙ্গতভাবে হওয়ার কথা ছিল মাহমুদুল আমিন চৌধুরীকে বলবেন, উনি রাজি না হলে তখন হামিদুল হক সাহেবের প্রসঙ্গ আসবেন। কাউকে অ্যাপ্রোচ না করে দিতেন রাষ্ট্রপতি নিজেই বললেন আমি রাষ্ট্রপতি, আমি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে গেলাম। সমস্ত বিরোধী দল হাইকোর্টে গেল, হাইকোর্ট ফুল দিতে চাইলো, তৎকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিসকে দিয়ে লিখে আনলেন যে প্রধানই হবে না। এই যে কোনো মূল্যে থাকার একটা মানসিক প্রবণতাটা, সেই প্রবণতাটা কিন্তু রাজনীতি মৌলিক যে সংস্কার হতে হবে রাজনীতি, সেইটার কিন্তু সম্পূর্ণ দূরত্বে। আমাকে কেউ ভোট দেবে না, কিন্তু যে কোনো মূল্যে আমার নেতা হতে হবে, চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, উপজেলা চেয়ারম্যান হতে হবে, মেয়র হতে হবে। এই যে মানসিকতা, সেই মানসিকতার জায়গাটা কিন্তু আমরা গ্রাসরুটও বাদ দিতে পারিনি। ধরেন বিএনপি ইলেকশন করছে না, কথা ঠিক না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রকাশ্যে বলছেন যে প্রতীক ব্যবহার করা যাবে না। যেমন নারায়ণগঞ্জে তাদের প্রার্থী মেয়র ইলেকশন করছেন, তাকে তো তারা বহিষ্কার করছেন না। 20টি রেজিস্টার্ড রাজনৈতিক সংগঠন ইলেকশন করছে। আবার আওয়ামী লীগের প্রার্থীরা যখন দেখছে যে আমি নৌকা পাই না, আরেকজনকে দিয়েছে,
কেউ কেউ সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়েছে, যাকে বিদ্রোহী প্রার্থী বলা হয়, তাকে আবার অন্যরা বাতাস দিচ্ছেন। এটা গোটা জায়গায় আমি বলবো গ্রাসরুট থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত যে কোনো মূল্যে একটা পদ পদবিতে থাকতে হবে, একটা নেতা হতে হবে, একটা পদ দখল করতে হবে। এই যে রাজনীতির একটা বাজে সংস্কৃতি আসছে, এই সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হলে রাজনীতির গুণগত পরিবর্তন দরকার, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সেই ক্ষেত্রে এককভাবে আওয়ামী লীগ পারবে না, অন্যরা পারবে না। সামগ্রিকভাবে যারা রাজনীতি করেন তাদের মানসিকতা হতে হবে যে পরার্থে বা মাননীয় মন্ত্রী, জি, অঞ্চলে যেটা চলতেছে সেক্ষেত্রে দেখবেন একটা সময় কিন্তু সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা চেয়ারম্যান হতেন। এখন কিন্তু কৃষ্টিটা এমন হয়ে গেছে যে প্রচুর টাকা, প্রচুর লোক, প্রচুর ব্যবস্থা না হলে তিনি চেয়ারম্যান কোনো মেম্বার হতে পারেন না। ওই যে পচনটা ধরছে নানাভাবে, এই পচনটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে বলে আমার ব্যক্তিগত ধারণা। এইখানে যদি আবারও ডক্টর এম সাখাওয়াত হোসেন, তাহলে আমরা যেটা দেখছি রোগ শুধুমাত্র কমিশনে নয়, পুরো রাজনীতির সংস্কৃতির মধ্যে এই রোগটি রয়েছে। ফলে আমরা কি প্রক্রিয়ায় এটি আসলে উন্নয়নের দিকে নেব? এটি তো একটা স্টেপে সমাধান হবে না, অনেকগুলো স্টেপ, এবং প্রধানত রাজনৈতিক দলের অংশগ্রহণ এখানে খুব গুরুত্বপূর্ণ, তাদের দৃষ্টিভঙ্গি বদলানো গুরুত্বপূর্ণ। এইখানে আপনি কি মন্তব্য করবেন? দেখুন, আমি খুব আমার কাছে ভালো লাগছে যে আমাদের মন্ত্রী মহোদয় তিনি ব্যক্তিগত যে মতামতগুলো দিয়েছেন সেটাতে আমি একটা মাত্র শব্দে বলি, আমাদের দেশের রাজনীতি এখন এক ধরনের দেউলিয়াপনায় চলে গেছে। আমি সরি টু সে, এটা মানে আমি সব দলের কথাই বলছি, কম বেশির কথা। হাসানুল ইনুও বললেন যে কথাগুলো, যে ভালো নির্বাচন হওয়ার পরেও মানি না, মানবো না, এই যে সংস্কৃতিতে আমরা চলে গেছি, এটা কিন্তু ওষুধও রাজনৈতিক দলের কাছে, এটা বাইরে থেকে কেউ এসে সলভ করতে পারবে না। আমি শুধু যে আপনার প্রাসঙ্গিক কথায় আসছি, আমি যদি এই যে কথা আপনি বললেন যে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রায় ১,৫০০, ৪,৫০০ ইউনিয়ন কাউন্সিলের মধ্যে ১,৫০০, কেন এরকম হলো? এখানে আমি ৩টা ভাগ বলি, তো আপনার হাতে সময় নেই, এত খুব সংক্ষেপে বলি। এখানে ট্যাকটিক্যাল প্রবলেম আছে, এখানে সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এখানে স্ট্রাকচারাল প্রবলেম আছে। আমি স্ট্রাকচারাল প্রবলেমের কথা প্রথমে আসি। আজকে যদি দেশ চলছে পার্লামেন্টারি সিস্টেমে, জি, কিন্তু আপনি তৃণমূল পর্যায়ে তৈরি করছেন স্বৈরাচার, তার মানে প্রেসিডেন্সিয়াল সিস্টেম তৈরি করছেন। একমাত্র ইউনিয়ন কাউন্সিল এখন যে আমরা শুনি যেভাবে নির্বাচন হচ্ছে, যে সিল দখল করো, কার সিল দখল করো? চেয়ারম্যানের সিল। চেয়ারম্যান হইতে হবে, টাকা পয়সা দিয়ে ওকে বসাও, নাহলে ওকে ধমকি দাও, না কোন দল আসো না আসো সেই বিবেচনা নামে আসছি না। কাজে দেয়ার ইজ এ স্ট্রাকচারাল প্রবলেম। আমি আপনার এইটুকু পয়েন্টে নেই, আমাদের হাতে সময় কম, কিন্তু নিশ্চয়ই আপনার সাথে এই পুরো সময় আগামীতেও আমাদের এই বিষয়ে কথা হবে। আমি শেষ মন্তব্য নিয়ে নিতে চাই, এই যে স্ট্রাকচারাল প্রবলেম, একটু যদি ছোট্ট করে মন্তব্য করেন মাননীয় সংসদ সদস্য হাসানুল ইনু। দেখুন, সমস্যাগুলো আছে, কিন্তু আমি মূলত মনে করি যে বাংলাদেশের ৭৫-এর বঙ্গবন্ধুর হত্যার পরে মীমাংসিত বিষয় অস্বীকার করার যে রাজনীতি, সেখান থেকে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তার নিষ্পত্তি না করা পর্যন্ত কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাজ করবে না। এখানে আমরা ৯ সালের থেকে আমরা যুদ্ধ অবস্থার ভিতর দিয়ে ভোট করছি, কিন্তু যুদ্ধ অবস্থায় কোনো প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করতে পারে না। সুতরাং আমার পরামর্শ থাকবে, ভালো নির্বাচন করার জন্য ফাঁক ফোকর বন্ধ করেন, পাশাপাশি মীমাংসিত বিষয়ে ঐক্যমত্য আসার জন্য উদ্যোগ গ্রহণ করে। আচ্ছা, মীমাংসিত বিষয়গুলোর একটা বড় বিষয় হচ্ছে মাননীয় মন্ত্রী, সেটি হলো গণতন্ত্র, যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে বলে স্বাধীন হয়েছিল। আমরা যদি এই জায়গায়ও আসি, গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নে আওয়ামী লীগ কি তার ভূমিকাটাও পালন করছে? শেষ মন্তব্য করবেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর, এই ৫০ বছরের অধিকাংশ সময় কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা ডিসগাইজে সরাসরি সামরিক শাসকরা ছিলেন, স্বাধীনতা বিরোধীরা ছিলেন। তারা রন্ধ্রে রন্ধ্রে, তন্ত্রে তন্ত্রে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটাকে অন্যরকম মানুষের কাছে উপস্থাপন করেছে। যে আমি হাসানুল ইনুর সঙ্গে একমত যে আমাদের মৌলিক সত্তার জায়গাটাকে যদি বোঝাতে পারি, দেশপ্রেম কি, অসাম্প্রদায়িক বাংলাদেশ কি, ৩০ লক্ষ শহীদের স্বপ্ন কি ছিল, তাহলে দেখবেন অনেক মানসিক পরিবর্তন আসবে। গণতন্ত্র কিন্তু একটি জায়গায় না, একটা
বহু ত্যাগের বিনিময়ে অর্জিত দেশে কিন্তু স্বাধীনতা বিরোধীরা প্রতিষ্ঠিত করে তাদেরকে যেন তেন উপায়ে রাষ্ট্রীয় কাঠামোতে রাখতে হবে, এই মানসিক যে অবস্থানটা, এটাকে দূর করতে হবে। আপনি দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে অ্যাপিলেট ডিভিশনে তার ফাঁসি বহাল করার পরেও কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীকে দল থেকে বহিষ্কার করে নাই এবং কোন রকম তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি। কাজে ওই যে দূরত্বের জায়গাটা, মৌলিক জায়গায় ঐক্যমতে পৌঁছাবার ক্ষেত্রটা কারেক্টলি হাসানুল হক ইনু বলছেন যে ওই জায়গাটা যতক্ষণ আমরা উত্তরণ ঘটাতে না পারবো ততক্ষণ গণতন্ত্রের মৌলিক যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যের জায়গাটা কিন্তু পৌঁছানো কঠিন হয়ে যায়। এখন এই যুদ্ধের ভিতর থেকে চলতে হবে, আমরা লড়াই। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী সমর রেজাউল করিম, মাননীয় সংসদ সদস্য, একই সাথে জনাব হাসানুল হক ইনু, মাননীয় সংসদ সদস্য, এবং ডক্টর এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, আজকে ৭১ মঞ্চে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করছি ৭১ মঞ্চ। করোনাকাল চলছে, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।